ব্যানার্জির এবং আজিজ সাহেব এই দুজনই রেকলেস ড্রাইভারের মতো ড্রাইভ। ব্যানার্জির যেভাবে আহ, যখন অসহযোগ আন্দোলন চলছিল, সরকার বিরোধী আন্দোলন চলছিল, যেভাবে মানুষকে হত্যা করেছে, গুম করেছে, এটা কোনো বিচার হয়েছে? লক্ষ্মীপুরে এক জামাত ইসলামের নেতা ডাক্তার সাহেব, একজন ডাক্তার, সে চিকিৎসা দেয়, তাকে এই র্যাব গুলি করে ছাদের উপর থেকে গুলি করে লাথি মেরে নিচে ফেলে হত্যা করেছে। এই ধরনের নর পশুর মতো কর্মকাণ্ড ওই সময়, নর পিশাচের মতো কর্মকাণ্ড ঘটেছে। কেন ঘটেছে? এর মাধ্যমে ব্যানার্জির এবং এর মাধ্যমে আজিজ সাহেবের মাধ্যমে আমাদের রুলিং অথরিটি তিনটি নির্বাচনে, তিনটি, আমার সত্য কথা বলতে কি, তিনটি নির্বাচন, 14, 18, 24, তিনটি নির্বাচনকে নিজের মতো করে উনারা করে নিয়েছে, নিজের মতো করে উনারা ক্ষমতায় আসে। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বলেনও ভালো, চমৎকার ভাবে বলেন, গল্প চমৎকার ভাবে সাজানো উনি। তবে উনি যে গল্পটা বলেছেন, কনস্পিরেসি থিওরি, এটা হচ্ছে একটা কনস্পিরেসি থিওরি, যে এটা শুরু করছে যে আমরা শুভঙ্করের ফাঁক থেকে আরো বেরোবে, এক এক করে বুঝে বের হচ্ছে, যেন হতে পারে ওনার। দ্যাটস অ্যান অ্যানালাইসিস, ইউ ডোন্ট হ্যাভ টু বিলিভ ইট, বাট দিস অ্যানালাইসিস গুড অ্যানালাইসিস, উই ডোন্ট হ্যাভ টু বিলিভ ইট, এটা হলে আমরা দেখব। বাট আমি বেনজির সাহেব সম্পর্কে বলতে চাচ্ছি, ভেরি পাওয়ারফুল আইজিপি অফ পুলিশ উনি, পুলিশের পাওয়ারফুল আইজিপি ছিলেন উনি, র্যাবের প্রধান ছিলেন। এবং উনি যখন র্যাবের প্রধান ছিলেন, তখন তো পুলিশের আইজিপি যখন হলেন, তখন তার বিরুদ্ধে র্যাবের চলাকালীন উনার যে অসদাচরণ বা উনার যে ওখানের শক্তি প্রয়োগ এবং দুর্নীতির জন্য উনার উপর আহ, মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছিল। তখন বলা হয়েছিল ক্ষমতাসীন দল থেকে, এবং উনার যে অন্যান্য ক্লোজেস্ট এইড যারা, তারা বলবার চেষ্টা করেছিল, ইভেন কোনো কোনো আইজিও বলবে, পুরনো আইজিও বলবার চেষ্টা করেছিল, না এগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে চাপে রাখার একটা কৌশল। ওইটা ছিল একটা চাপে রাখার কৌশল। কিন্তু তারা এখন কিন্তু সত্য প্রমাণিত হলো যে দুর্নীতির যে অভিযোগগুলো তার বিরুদ্ধে, যে এগুলো, এই যে তারা সিআইএ, আগে এখানকার মার্কিন হাই ওই এম্বাসিতে ওদের যে সিআইএ এর তো একটা অফিসার, সিআইএ এর একটা ইয়ে তো আছে, ডিপার্টমেন্ট একটা আছে, ওরা খোঁজ খবর রাখে। তো এমন না যে ব্যানার্জি সাহেব যে আহ, অনেক সম্পদের মালিক হয়েছেন, যে এমন, এটা তো হয়েছেন ডিউরিং হিজ টেনিয়ার। উনি যখন কাজ করছে, অ্যাক্টিভলি কাজ করছিলেন, তখন উনার এত সম্পদের মালিক হলেন, একদিনে হয়নি। রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে, একদিনে রোম তৈরি হয়নি। এমনও না যে উনি, উনার উপর যে আল্লাহ তালা এমন খুশি হয়ে, প্রচন্ড চরম খুশি হয়ে আসমান ফাঁকা করে আস্তে 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 সম্পদের পাহাড় ওনার উপরে বর্ষিত হয়েছে, এমন তো না। এমন হলে আমরা বুঝতাম তার যে কোনো, উনি ওই ধরনের পীড়াওলিও উনি না, যে ওই আল্লাহর বিশেষ অনুগ্রহে উনি এসবের মালিক হচ্ছেন। উনি যেসব সম্পদের মালিক, 700 বিঘা জমি, ঢাকা, চিটাগাং, কক্সেস বাজার, উনার গোপালগঞ্জ, সব ক্ষেত্রে এখানে আছে। এখন সবচেয়ে বড় কথা, উনি এত পাওয়ারফুল হলেন কেন, এই আলোচনাটা আমাদের করতে হবে। প্রথম কথা হচ্ছে, আইজিপি তো হওয়ার মতো যোগ্য অনেক আছে। আমার এক বন্ধু আছে, অত্যন্ত অনেস্ট, আমার সাথে আমি ফার্স্টে ছিল, ফার্স্টে থার্ড হয়েছে ঢাকা ইউনিভার্সিটি। তো ও ডিআইজি পর্যন্ত হয়ে রিটায়ার করে ফেলছে, আর আর আগায়নি। অনেস্ট, অনেক অনেস্ট অফিসার ছিল। প্রধানমন্ত্রীর আহ, স্নেহধন্য অনেক আছে। তো ব্যানার্জির কেন হলো আইজিপি? এবং আইজিপি নট, এবং ওই সময় ব্যানার্জিদেরকে যখন আইজিপি করা হয়েছে, আইজিপিদেরকে সেক্রেটারিদের উপরে সিনিয়র সেক্রেটারি অথবা প্রতিমন্ত্রী লেভেলে নিয়ে গেছে ওদের। কি একটা অবস্থা! উনি ক্যাডার সার্ভিসের উপরে হাত দিয়েছেন এইসব পুলিশদেরকে প্রমোট করে। তাদেরকে সচিব পদমর্যাদা দিয়েছে, হ্যাঁ। সচিবের উপরে, সচিব না, সচিবের উপরে সিনিয়র সচিব। সিনিয়র এটা সচিব। আমাকে কলমুল্লা সাহেব, বিয়ার মিয়ার আউট ইফ আই এম রং, আমার মনে আছে। সিনিয়র সচিব ওনাকে, আর সচিব, আমি তবে না সচিব সিনিয়র পর্যন্ত শুনেছি। সচিব তো, সিনিয়র আইজি, আইজিতে ইটসেলফ সচিবের মর্যাদা, কিন্তু বিষয়টা হচ্ছে ওরা আগে আইজিপি। মনে হয় এডিশনাল সচিব ছিল। না না, আইজিপি 3 স্টার, 3 স্টার, সচিবরা 2 স্টার। জি জি, আইজিপি 3 স্টার, উনি উনি ঠিকই আচ্ছা যথেষ্ট আচ্ছা, বলেছেন। ওকে। এই জন্য নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি, প্রথমত আপনি একটা জিনিস, ওনার যদি আপনি অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি করেন, দেখবেন যে হি ইজ এ ম্যান ফ্রম গোপালগঞ্জ। প্রধানমন্ত্রীর আস্থা, অনুগ্রহের উৎস হচ্ছে ওইটা। প্রধান প্রধানমন্ত্রী তাকে কোনো সন্দেহ, এত কিছু যে উনি করেছেন, দিয়ে আমাদের কি, আমাদের দেশে সেনাবাহিনী ইন্টেলিজেন্স আছে, পুলিশের ইন্টেলিজেন্স আছে, ডিজিএফআই আছে, সবাই জানে। উনি কি একদিনই করেছেন এসব? সবাই জানতো। কিন্তু অল অন এ সাডেন কেউ কোনোদিন কোনো রিপোর্ট হয়নি, হঠাৎ করে পত্রিকায় রিপোর্ট হয়েছে। কেন রিপোর্ট হলো? পত্রিকাতে কেন রিপোর্ট, পত্রিকাটা কেন রিপোর্ট করলো?
নিশ্চয়ই ওই পত্রিকা কোনো গ্রিন সিগন্যাল পেয়েছে হুম। যে গো হেড। গ্রিন সিগন্যাল পাওয়ার কারণটা কি? তার মানে হচ্ছে এখানে হচ্ছে ম্যাথামেটিক্স, অঙ্ক, যে অঙ্কটা ইকুয়েশন হয়তো হয়নি। এগুলো আমাদেরকে দেখতে হবে এক। তারপর আমি আর বেশি কথা বলতে চাই না ব্যানার্জির সাহেবের বিষয়ে। ব্যানার্জি এরপরে আছে আজিজ সাহেব। আজিজ সাহেব, আচ্ছা দেখেন, যে কোনো সেনাবাহিনীর একজন বিজ্ঞ অফিসার সেনাবাহিনীতে যখন নিয়োগ প্রাপ্ত হন তখন ওনাদের ইন্টেলিজেন্স অনেক রিপোর্ট টিপোর্ট দেখান। এখন আমি বলতে চাই না ওনার জন্য, ওনার ফ্যামিলির জন্য ওই কারণে দায়ী হবে, কিন্তু আপনি যদি ব্যাকগ্রাউন্ড দেখেন ওনার, দেখবেন ওনার তিনজন ভাই তো আপনার, ওনার ওনার দুইটা তিনটা ভাই সবগুলো হলো, সবগুলোরই আপনার ট্র্যাক রেকর্ড দেখেন। শীর্ষ একজন নাম আসে, আমি জানি না কতটুকু, আমি পত্রিকায় পড়েছি যদিও, শীর্ষ সন্ত্রাসী অমুক বলে, এবং আর দুইজন কিলার। জোসেফ। হুম। এই যে একটা অবস্থা, আপনি এই অবস্থা, এগুলাতে নিশ্চয়ই আমার উচিত ছিল যে আমাদের এখানে সরকার তো অবশ্যই গাফিলতি ছিল। তো কেন গাফিলতি গুলোর কারণটা কি? ব্যানার্জির এবং আজিজ সাহেব এই দুজনই রেকলেস ড্রাইভারের মতো দেশকে ড্রাইভ করছে। ব্যানার্জির যেভাবে আহ, যখন অসহযোগ আন্দোলন চলছিল, সরকার বিরোধী আন্দোলন চলছিল, যেভাবে মানুষকে হত্যা করেছে, গুম করেছে, এটা কোনো বিচার হয়েছে? ব্যানার্জি কি বিচার আওতায় এনেছে? কখনো জিজ্ঞাসাবাদ করেছে? লক্ষ্মীপুর যে দলই করুক, লক্ষ্মীপুরে এক জামাত ইসলামের নেতা ডাক্তার সাহেব, একজন ডাক্তার, সে চিকিৎসা দেয়, তাকে এই র্যাব গুলি করে ছাদের উপর থেকে গুলি করে লাথি মেরে নিচে ফেলে হত্যা করেছে। এই ধরনের নর পশুর মতো কর্মকাণ্ড ওই সময়, নর পিশাচের মতো কর্মকাণ্ড ঘটেছে। কেন ঘটেছে? এর মাধ্যমে ব্যানার্জির এবং এর মাধ্যমে আজিজ সাহেবের মাধ্যমে আমাদের রুলিং অথরিটি তিনটি নির্বাচনে, তিনটি, আমার সত্য কথা বলতে কি, তিনটি নির্বাচন, 14, 18, 24, তিনটি নির্বাচনকে নিজের মতো করে উনারা করে নিয়েছে, নিজের মতো করে উনারা ক্ষমতায় আসছে, এবং এদের টোটাল সাপোর্ট, যাকে বলা হয় টোটাল সাপোর্ট, হুম। ব্যানার্জির এবং সেনা প্রধানের টোটাল সাপোর্টে। এবং এই সেনা প্রধান যিনি এই বিডিআর হত্যাকাণ্ডের পর তাকে বিডিআর ডিজি বানিয়েছে, এবং এই ভদ্রলোক 2018 সালে নির্বাচনে বলেছে এর এর চাইতে ভালো নির্বাচন নাকি এই ভদ্রলোক দেখে। আর হুম। ব্যানার্জির যে হারে পলিটিক্যাল বক্তব্য দিত, এমন ভাবে রাজারবাগ ওখানে দাঁড়িয়ে যেভাবে, এটা কি বলা যায়, এটা একটা এক ধরনের, এটাকে বলা হয় রেকলেস ড্রাইভার মতো আর কি। এই যে কোনো, এটা কোনো সিভিলাইজড কোনো পুলিশ অফিসার ক্যানট ডু দিস। কোন পুলিশ অফিসার এই যাবৎকালে ব্যানজির মতো এই ধরনের ভাষায়, পলিটিক্যাল ভাষায়, পলিটিক্যাল গভর্নমেন্টকে সাপোর্ট করে আরেকটি একে বিশাল অপোজিশন একটা রাজনৈতিক দল বাংলাদেশের, তাদেরকে যে হারে ইয়ে করে শাসিয়েছে, যেভাবে তাদেরকে ইয়েকে দমন করবার চেষ্টা করেছে পাবলিকলি, পাবলিকলি, যে আমরা আছি ওদের জন্য, ওরা আবার আসছে, আমরা আসছি, হু ইউ আর, জি। ইউ আর সিম্পলি আওয়ার সার্ভেন্ট, তোকে আমরা পে করছি, বেতন দিচ্ছি বেটা। আর তুই ব্যানার্জির সে ধরাকে সরা জ্ঞান সারা বাংলাদেশ তার পেটে ঢুকে দিচ্ছে। আজিজ সাহেবরা যা করছে, অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, তো অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান যদি এমন হয়, তখন তো আসলে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়নি, এখন নেওয়া হচ্ছে। এর পেছনে কোনো কারণ আবিষ্কার করতে চাচ্ছেন যে বা আমি ইঙ্গিত যেটা বলছি ইকুয়েশন, সেখানে হয়তো নিশ্চয় কোনো একটা ইকুয়েশনের ইয়ে হচ্ছে, হয়তো এত সম্পদের মালিক শেষ করতে। হয়েছে অনেকের কাছে, অনেকের কাছে যারা সরকারি দলে আরো বড় বড় পজিশনে আছে, তাদের কাছে এটা ঈর্ষার বিষয় হয়ে গেছে। তাদের কাছে তখন এটা ইকুয়েশন একটা বিষয়, সম্পদ, যে ও একা মানুষ তো একা কালকে যেন কে যেন বলছিল একজন, বলছে শত্রু তো শত্রুই, কিন্তু এরপরে বন্ধু অনেক সময় শত্রু হয়। তো বন্ধু যখন শত্রু হয় তখন এই ধরনের ঘটনাগুলো ঘটে। তখন ব্যানার্জির হয়তো এমন হতে পারে যে ক্লোজ সার্কেলের কেউ হয়তো বা খুব ক্লোজ, তার যে যাদেরকে ইয়ে করতো, যাদেরকে উনি ওই যাদের মাধ্যমে উনি সম্পদের মালিক হয়েছে, ওখানে হয়তো কোনো কিছু হয়েছে। ওখানে না হলে যে হতে জানে না, যে কিছু কিছু লোক আছে না, যে সবাইকে মেরে ওই পরে সব সম্পদের মানে একা হয়ে যায়, যে বাকিদেরকে ভাগ না দিয়ে। তখন এই যে যেটা আমাদের এমপি ঘটলো, এমপি কাণ্ডে ঘটলো, একজন এমপি আনার সাহেবকে হত্যা করলো। কি সে হত্যা হয়েছে কিনা আমি জানি না, কোথায় এনারে হত্যা হয়েছে আমরা, নো বডি নোজ। বলা হয়েছে 80 টুকরা মাংস নাকি পেয়েছে। 80 টুকরা গনি গনি 80 টুকরা আপনি কোথায় দেখলেন? যে টুকরা গনলেন কিভাবে? তো মশলা, মাংস দেখলাম না, মশলা নাকি লাগিয়েছে। এরপর কোথায় হত্যা করলো, ওর ডিএনএ টেস্ট হলো কি একটা, এই পর্যন্ত তার ব্লাডের সাথে ডিএনএ আমরা ম্যাচিং ওইসব নিয়ে কথা অনেক বলেছি। হয় নাই। আপনার সবকিছু না, বিষয়টা হলো বুঝাচ্ছি এই যায়, সবকিছু হচ্ছে এটা আজগুবি একটা বিষয়।
আজ জি, স্টোরি কোনো কিছুরই আপনি অনুকূল কিনারা পাচ্ছেন না। জি, সবকিছু মেকআপ। এখন বলা হচ্ছে ব্যানার্জির দেশ চেয়ে আমরা জানি না, ব্যানার্জির দেশে আছে বলছে আমাদের শ্রদ্ধেয় আমার সহকর্মী উনি। কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে এয়ারপোর্ট বলছে যে ব্যানার্জি সাহেব চলে গেছে, এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন যে রিপোর্ট বলছে এত তারিখে উনি চলে গেছে, এটা লাল পাসপোর্ট বাদ প্রোগ্রামে দিয়ে অন্য পাসপোর্টে চলে গেছে। সুতরাং এগুলো হচ্ছে ওই যেটা হচ্ছে এটা কি বলা যায় এখন হচ্ছে যে কোথাও যদি কারো ইয়ে না থাকে, অ্যাকাউন্টেবিলিটি না থাকে। এটা একটা একটা গল্প শুনছিলাম যে আমি একবার, যে বলা হচ্ছে তুই বেতন পাস কেন, কেউ উত্তর দিতে পারে না কেন বেতন পায়। পরে দেখা গেল সে চাকরি পেয়েছিল এই জন্য সে বেতন পায়। এটাই গবেষণার ফলাফল ছিল, এটা যে চাকরি পেয়েছিল বিদেশে এই বেতন পাচ্ছে, আর কিছু না। সে দেশটা হচ্ছে এইভাবে চলে যাচ্ছে, পুরো দেশটাকে পেটের ভিতর ঢুকিয়ে ফেলতেছে, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। যিনি সরকারি কর্মকর্তা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে কাজগুলো করছে, পলিটিক্যাল গভর্নমেন্ট এবং পলিটিক্যাল গভর্নমেন্টের উপরেই সে মাতব্বরি করছে। আর জি, সে পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে কাজ করে সে পলিটিক্যাল গভর্নমেন্টের উপরে মাতব্বরি করছে। এই যে আপনাকে একটা ধন্যবাদ। অবস্থা, জি, জি, আপনাকে ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানটা অবস্থা থেকে আমাদেরকে গ্যাস ট্রিট করতে হবে। যে কোনো ভাবে দেশকে বাঁচাতে হলে আমাদেরকে এই অবস্থা থেকে উই হ্যাভ টু গ্যাট রিড অফ ইট। এটাই হচ্ছে আপনাকে ধন্যবাদ। যেভাবে এটা, এই জন্যই প্রয়োজন হচ্ছে সবাইকে। আমরা যারা কথা বলি টেলিভিশন ইয়েতে, আপনার টেলিভিশনে এসে, সিভিল সোসাইটি, অন্যান্য সিভিল সোসাইটি, পলিটিক্যাল পার্টি, গভর্নমেন্ট, সবাই মিলে কথা বলে যদি এই ইস্যুগুলো সুরাহা না করা হয়, তাহলে দেশটা আগামী প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা, আপনাদের ছেলেমেয়েরা কেউ নিরাপদ না, কারণ দেশটা তো ওদের হাতে চলে জি, যাবে। ধন্যবাদ।